ডক্টর মোহাম্মদ আলামিন যেই প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যা আমরা দেখছি আমরা এটা প্রকৃতির প্রতিশোধ হিসেবে ধরে নেব নাকি প্রকৃতির পরিবর্তন হিসেবে ধরে নেব? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এ ৭১ টিভির সকল দর্শক এবং শ্রোতাকে সালাম জানিয়ে আপনারই উত্তর দিচ্ছি। জি, অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন কথা দুটোই সত্যি। নেচারও তার প্রতিশোধ নিচ্ছে। এটাও সত্যি। তেমনি বিষয়টার সাথে ক্লাইমেট চেঞ্জও সিরিয়াসলি জড়িত। কারণ আপনাকে বলি আমি, নেচার এভাবে প্রতিশোধ নিচ্ছে যে যখনই আমি দেখলাম যে এ মিডিয়াতে ৪৪ জন আমাদের বাসিন্দায় মৃত্যুবরণ করেছেন, জি, যেটা অত্যন্ত বেদনাদায়ক এবং এগুলা সব মেক্সিমামে আপনার মাটি চাপা পড়ে, পাহাড় ধস হয়ে ওনারা মৃত্যুবরণ করেন। এইটা হলো একটা ব্যাপার হলো পাহাড়ের গায়ে যখন আপনি আঁচড় দিবেন, মানে ১ কোদাল মাটি কাটবেন। ধরেন নিচ থেকে আপনি কিছুই না। জি, ভাবলেন যে, "কি হয়েছে? আমি নাহলে ২ ওরা মাটি কিনে নিয়ে গেলাম।" তখন পাহাড় কিন্তু তাকে আবার ঠিক করে সে একরকম ফিট হয়ে থাকে, তার একটা বিশিষ্ট এটাকে বলে অ্যাঙ্গেল অফ রিপোজ। জি, পাহাড় একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিজেকে ফিট করে রাখে। যেই মাত্র আপনি কাটলেন সেই মাত্র তার অ্যাঙ্গেল অফ রিপোজটা নষ্ট হয়ে গেল। তখন সে আবার নিজেকে ওইটা ফিক্সড করে। এছাড়া যখন বৃষ্টিপাত হয় তখন ১ম এ স্প্লাশ ইরোশন বলে এটাকে। মানে বৃষ্টির ফোঁটাটা পড়লো, তারপরে এটা ছড়িয়ে গেল। যদি বৃষ্টির ফোঁটা যদি খুব জোরে পড়ে, বেশি পড়ে, তত বেশি স্প্লাশ ইরোশন হয়। স্প্লাশ ইরোশন হওয়ার ফলে যে পুরো উপর থেকে একটা রিল বা শীট হিসাবে মাটিগুলা চলে আসে, যদি উপরে কোনো আচ্ছাদন না থাকে। আপনাকে বুঝতে হবে যেমন টেকনাফে উখিয়ার যে ঘটনাগুলা ঘটেছে, ১৩ জন শিক্ষার্থী এবং শিক্ষক মারা গিয়েছেন মাটি চাপা পড়ে। এটা স্ট্রেইট আর কিছু না। মাটিটার উপরে কিছুই ছিল না এবং সেটা পুরোটা এসে চাপা দিয়েছে পাহাড়ের সেই অংশটা। এই যে এইটুকু, এইভাবে আমি দেখেছি এর আগের বক্তাও বলে গেছেন যখন যে এনারা কেউ আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। এ এই ধরনের সমস্যা হয়। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবার এইভাবে পাহাড় ধসে পড়ল, তখন আমি ইউনিভার্সিটির প্রক্টর। জি, আমি এক জায়গায় গেলাম, উনাকে বললাম যে এখানে থাকা যাবে না। কারণ উনার বাড়ির অর্ধেকটাতে কাদা ঢুকে গেছে। কিন্তু ভদ্রমহিলা বেরোবেন না। বয়স্ক ভদ্রমহিলা। কারণ কি? খুবই তুচ্ছ কারণ। উনার ২ টা মুরগি বাচ্চা দিয়েছে। ওই বাচ্চাগুলা না নিয়ে গেলে উনি যাবেন না। এবার খুব হুম, বেশি দূরেও না যে নিয়ে যাওয়া আমাদের। শেষে আমাকে ওই মুরগি আগে ধরতে হয়েছে মানুষজন দিয়ে। তারপরে ওনাকে আমি নিয়ে গেছি। মানে এইভাবে খুবই তুচ্ছ কারণেও আপনার অনেক সময় ওনারা জায়গাটা ত্যাগ করেন না। তারপরে যে সমস্যা হয় এটা তো আপনারা এখন দেখছেনই। ৬০০ টা আশ্রয়কেন্দ্রের মধ্যে মাত্র ২৬ টা আশ্রয়কেন্দ্রে মানুষ গিয়েছে। এই আমি যদি এই আপনার ঝা কাছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কি ধরনের সমাধান, আমি টেকসই ব্যবস্থাপনার দিকে আসতে গেলে অনেক কিছু সলিউশন পাবো, যেটা ইতোমধ্যেই বিভিন্ন আয়োজনে আপনার কাছ থেকে আমরা পেয়েছি বটে। কিন্তু এখন এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কি করণীয়, যাতে করে কিছুটা হলেও আমরা মৃত্যু ঠেকাতে পারি, না, দুর্যোগ ঠেকাতে পারি? কারণ প্রকৃতির মৃত্যু উপর তো আমাদের হাত ঠেকানোর নেই। একটাই উপায় আপনার। আপনি এই ধরনের পাহাড়ের গায়ে যে মানুষগুলো আছে, জি, আপনি ওনাদের চোখের থেকে সরিয়ে নিতে হবে। দেয়ার ইজ নো আদার চয়েস অ্যাকচুয়ালি। আপনার জন্য কোনো চয়েস খোলা নাই। এটা একটা। জি, আরেকটা আপনি প্রশ্ন করেছিলেন যে, এটা কি চেঞ্জিং ক্লাইমেটের ব্যাপার নাকি? জি, হ্যাঁ, এখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জ এরও একটা ব্যাপার আছে। এই একটু আগে আক্তার মাহমুদ সাহেব বারবার বলেছেন যে সবকিছুই এই বলে দেয়া আছে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে, কিন্তু এবার কোনো বলে দেয়ার মধ্যে হয় নাই। ২০০ মিলিমিটার বলেছে, ওখানে হয়েছে ৩৪০ মিলিমিটার জি, বৃষ্টি। এই যে অল্প সময়ে অধিক বৃষ্টি হওয়াটা, আমি আপনাদের চ্যানেলে অনেকবার বলেছি, আগেও বলেছি, যেহেতু আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে রিসার্চ করি। এই আগামীতে এইরকম সবসময় হবে। অল্প সময়ে অধিক বৃষ্টি হবে, আবার লম্বা পিরিয়ড ধরে কোনো বৃষ্টিই হবে না। এরকমও হতে পারে। হয়তো আজকে বৃষ্টি নিয়ে আলাপ করছেন, জি, সামনে হয়তো আমাকে ডাকবেন যে বিরাট লম্বা পিরিয়ড ধরে খরা হচ্ছে। জি, হতে পারে।
কারণ একদম। এইগুলাই হলো নেচারের প্রতিশোধ। নেচার এভাবে প্রতিশোধ নেয় না। নেচারে যখন হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ আমরা এটাকে বলি। মানে মানুষের ক্লাইমেট অলওয়েজ চেঞ্জিং, বাট এটাকে এক্সপিডেট করেছে, অ্যাক্সিলারেট করেছে মানুষের কর্মকাণ্ড। একদম। যা আপনার আপনার বক্তব্য বরাবরই স্পষ্ট। আগে জানিয়েছি। আমার সঙ্গে আমার পাশে আছেন সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম কাগুজি। তিনি হয়তো আপনাদের কাছে কিছু জানতে চাইতে পারেন। জি, প্রশ্নের জবাব আসলে উনি দিয়েই ফেলেছেন জি, যে এই মুহূর্তে সবচেয়ে করণীয় যেটা সেটা হচ্ছে তাদেরকে উদ্ধার করা উদ্ধার এবং করা। তাদের মধ্যে জি, ত্রাণ তৎপরতাটাকে বৃদ্ধি করা জি, এবং সবচেয়ে জরুরি যে বিষয়টা আসবে সেটা হচ্ছে চিকিৎসা। কেননা পানি নেই, পানি তো এত মানুষের পানি সরবরাহ করা, সুপেয় পানি সরবরাহ করা, তারপরে তাদের খাদ্য, এখন তো শুকনো খাবার দিতে হবে। শুকনো খাবার দূর থেকে মানে শহর থেকে নিয়ে যেতে হবে, যে শহরে এখন পানি একেবারে মানে টুইটুম্বর করছে, এখান থেকেও কিভাবে নিয়ে যাবে। তো এই সমস্যা সমাধানের কথা হয়তোবা আমরা একটু জানতে পারি যে এই মূলত এই যে মানে সমস্যা এর আগে তো এত দ্রুত পাওয়া যায়নি। জি। তো তাদের জীবন ধারণের জন্য এখন আর কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে এই মুহূর্তে, সেটার একটা ব্যাপার বলতে পারেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি বুঝতে পেরেছি। কিন্তু আমাদের এই জাতি ফ্লাড ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত। বিখ্যাত হওয়ার কথা। আমাদের মতো ফ্লাড কেউ কখনো ফেস করে। ফেস করেনি। হুম, এবং তেমনি এই জাতি এ, বিভিন্ন ঝড় ঝঞ্ঝা সহিষ্ণু এবং দ্রুত অ্যাডাপ্টেশন তারা মেকানিজম ডেভেলপ করে। তবে এখানে আমাদের এইবার যে সমস্যাটা হয়েছে, হঠাৎ করে পানি এই শহর এলাকাতেও প্লাবিত হয়ে গেছে। যেমন চিটাগং এরিয়াটাতে, এখানে চিটাগাং এর মধ্যে এমনি জলাবদ্ধতার একটা সমস্যা ছিল, হুম, এটা আরো প্রকট আকারে ধারণ করেছে, যেখানে ফ্লাইওভারের উপরে পানি থই থই করছে। একটা পিকুলিয়ার ব্যাপার। আমি এই কাজ কখনো দেখিনি, এবার দেখলাম। এবং শুনেছি গতবারও ছিল এরকম পানি। তো এখন আপনার কিভাবে এই ত্রাণ নিয়ে মানুষ ওই জায়গায় যাবে? এখানে বিভিন্ন প্রশাসনের এক ধরনের একটা প্রস্তুতি সবসময় থাকা উচিত। কারণ আমরা আমরা বলি এমনে যে আমরা অভিযোজনকে বা অ্যাডাপ্টেশনকে মেকানিজম ধরেই আমরা আগামীতে আমাদের বিভিন্ন দুর্যোগগুলোকে প্রতিহত করব বা জি। সহনশীল করে মাত্রায় নিয়ে আসব। যখনই আপনি এই ধরনের চিন্তা করবেন, তখন তো আপনার একটা প্রস্তুতি সবসময় থাকবে যে হ্যাঁ, মানে থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে একটা প্রস্তুতি থাকবে। সেই প্রস্তুতিটার ঘাটতি চরমভাবে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি 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 প্রফেসর আমিন আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আমি আবারও একটু মাঠের খবরটা নিতে চাই। উচিংচা রাখাইন এবং জহিরান আছেন যথাক্রমে বান্দরবন এবং রাঙামাটির খবরটা নিয়ে। উচিংচা, শুরুতে আপনাকে একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমি মনে করতে পারি আপনার সঙ্গে প্রায় ১২-১৩ বছর ধরে আমি বিভিন্ন রকমের দুর্যোগ কভার করার আপডেটগুলো নিয়েছি আপনার কাছ থেকে। কিন্তু এখন যে ছবিটা আপনি দেখছেন, এটা কি আপনার অতীতের এই সময়ে এমনটা দেখেছেন কিনা একটু বলবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, একটা ইউনিয়ন পুরোটা পানির নিচে এখন, রাঙামাটির, যদি ভুল না করে দেখি সেটা বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়ন। ওই ইউনিয়নের আপডেটটা একটু বলবেন, কারণ সেখানে কোনো ত্রাণ নিয়ে যাওয়াই যাচ্ছে না। একটা ইউনিয়নের খবর তো আমরা জানি, আপনার দেখা অন্যান্য ইউনিয়নের খবরটা জানাবেন। আগে থেকে ধারণা পাওয়া গিয়েছিল কিনা যে এবার বৃষ্টিপাত সেখানে বাড়তে পারে? কোনো প্রস্তুতি আপনি প্রশাসনের দিকে দেখেছেন কিনা? বন্যার পূর্বাভাস পেয়েছেন কিনা? আপনার অনুসন্ধান আসলে কি পেল উচিংচা রাখাইন? আসলে আপনি জানেন যে 2017 সালে 12ই জুন রাঙ্গামাটিতে যে 100 পাহাড় ধস হয়েছিল। জন পাহাড় ধস হয়েছিল, আর তখনই কিন্তু যথেষ্ট বজ্রপাত ছিল তখনই। সেই কারণে কিন্তু আমরা যতটুকু জেনেছি এবং যতটুকু আমরা মাঠে যেহেতু কাজ করার মানুষ আমরা, সেক্ষেত্রে যেহেতু বজ্রপাত এবং যে কম্পন হয় সেই ক্ষেত্রে কারণে কিন্তু একদিকে ভারী বর্ষণ, সেই কারণে পাহাড় ধসটা বেশি হয়েছিল। কিন্তু এইবারে সবচেয়ে পাহাড় ধসের পাশাপাশি এই এই যে আকস্মিক বন্যা, যে প্লাবিত পাহাড়ি ঢলে যে প্লাবিত, বিশেষ করে গতকাল আমি যদি আপনাকে যদি বলি, হঠাৎ করে ওখানে যে রাজস্থলী উপজেলা আছে, সেখানে কিন্তু কখনো, অনেকে বলছে 20 বছর যাবত কখনো এরকম বন্যা হয়নি। আকস্মিক গতকাল রাত 11টার পর থেকে কিন্তু প্রচুর পানি ফেপে উঠছে নদীতে। এরপরে ওখানে অনেক বিশেষ করে প্রায় একটি খামার একেবারে 15টা গরু ভেসে গেছে রাত্রে প্রায় 3টার দিকে। ওটা হচ্ছে রাজস্থলী উপজেলা।
ওখানকার মানুষ বলছে যে আসলে প্রায় 20 বছর যাবত এরকম কখনো বন্যা হতে দেখিনি ওনারা বলছে। আরেকটি যদি বলি, যেমন হচ্ছে বিলাইছড়ি উপজেলা যে জি। ফারুয়া, ওখানে এখনো ত্রাণ পৌঁছাইতে পারেনি। যেহেতু যেহেতু যে স্রোত কাপ্তাই নদীর যে স্রোতটা, যেহেতু বিলাইছড়ি রায়ঘুং নদী, ওইটা প্রচুর স্রোতের কারণে কি ওখানকার যে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন পক্ষ থেকে ত্রাণ নেওয়ার চেষ্টা করলেও কিন্তু আসলে ত্রাণ এখনো পর্যন্ত পৌঁছায়নি। আবার ওখানকার যারা স্থানীয় মানুষগুলো আছে, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, ওখানকার এখনো খাদ্য সংকট, এবং খাদ্য সংকটের পাশাপাশি ওনারা শুধু বলছে যারা ওখানকার স্থানীয় পাহাড়িরা রয়েছেন, ওনারা বলতে চাচ্ছেন, আমাদেরকে বলছে বারবার, আমাদের যারা বয়স্ক আছে তাদের খাবার দরকার নেই, শুধু বাচ্চাদের জন্য কোন রকম খাবার ব্যবস্থা করে দেন, এমনই আমাদেরকে বারবার ওনারা বলছেন। পাশাপাশি একেবারে এক কাপড় এখন রয়েছে বলে এমনকি আমরা জানতে পেরেছি। তবে আমরা কিছুক্ষণ আগে আজকে সারাদিনে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, ওনারা চেষ্টা করছেন এবং উপজেলা প্রশাসন চেষ্টা করছে, সেনাবাহিনী চেষ্টা করছে ওইখানে ত্রাণ পৌঁছানো দেওয়ার জন্য। এবং ওইখানকার যদি ত্রাণ পৌঁছায়, শুধু ত্রাণ পৌঁছালে হবে না, খাদ্য নয়, ওখানে কিন্তু আসলে সুপেয় যে পানি সংকট প্রচুর। একমাত্র আপনি জানেন যে পাহাড়ি অঞ্চলে একমাত্র ঝর্ণা থেকে কিন্তু পানি, যেহেতু ওই ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে এবং কুয়া থেকে পানি সংগ্রহ, যেহেতু এখন ঝর্ণা পানি ফেপে যেহেতু বৃষ্টিপাত, সেখানে আসলে খাবার পানীয় উপযোগী নয়, সেক্ষেত্রে কিন্তু সুপেয় পানিটা সবচেয়ে বড় সুপেয় পানির দরকার অভাব বলে আমি রয়েছে মনে করি। এবং যারা প্রাপ্তবয়স্ক তারা হয়তো সহ্য করতে পারবেন, কিন্তু শিশু খাদ্য অভাবে আসলে শিশুদের কি অবস্থা সেটা তো অনুমান করাই যাচ্ছে। আপনি আছেন আমাদের সঙ্গে জহির রায়হান, আপনি একটু বান্দরবনের খবর বলবেন, কারণ সেখানে বিভিন্ন সময় পর্যটকরা যান এবং এরকম পরিস্থিতিতে তারা আটকেও পড়েন। এবার তেমন ঘটনা শুরুর দিকে ঘটেছিল, এখনকার ছবিটা একটু বলবেন আসলে, এবং সেখানে পানিবন্দী মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা এখন পর্যন্ত। জি, আপনি যেমনটা বলেছেন, বন্যা কারণে আসলে অনেক এলাকায় যেগুলো প্লাবিত হয়েছে, কিন্তু অতীতের বন্যা কিন্তু এইসব এলাকায় কিন্তু প্লাবিত হয়নি। আর এটা মূলত বন্যার পানি দ্রুত বাড়ার কারণে হচ্ছে যে আপনার আমাদের দুইটি নদী আছে, সাঙ্গু এবং মাতামুহুরী নদী। মাতামুহুরী এবং সাঙ্গু নদীর উজানে যদি বৃষ্টিপাত যদি বেশি হয়, এই পানিগুলো কিন্তু এই যে উপজেলা সদর হয়ে জেলা সদর হয়ে কিন্তু এই পানিগুলো পাশ হয় সাঙ্গু নদীর মাধ্যমে। তো নদী দীর্ঘদিন ধরে নদী কিন্তু নাব্যতা হারিয়েছে, এমন নদীর যে গভীরতা ছিল, গভীরতা কমে যাওয়ার কারণে কিন্তু পানি ধারণ ক্ষমতা কিন্তু নেই। কমে যাচ্ছে। যার কারণে পানিগুলো কিন্তু যাওয়ার সময় কিন্তু শহরের যে নিম্ন অঞ্চলগুলো আছে, নিম্ন অঞ্চলগুলো প্রবেশ করে। আর এবারের যে বন্যা শুরু হওয়ার আগে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক ছিল, থানচি, নাফাবুগুম এবং এই যে তিন্দু এলাকায়, এবং রুমার বগ এলাকা এবং কেয়াগড় এলাকায়। আসলে যে গত এক সপ্তাহ আগে, মানে যেদিন পর্যটকরা এখানে এসেছিল, এর পরের দিন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি এবং পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধসে এবং সড়ক যোগাযোগগুলো বন্ধ হয়ে যায়, এবং নাফা কুমে হঠাৎ করে পানি প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি করে, যার কারণে এখানে পর্যটকরা আটকে পড়ে। আর সাঙ্গু নদী খুবই পানির স্রোত কিন্তু খুবই। পর্যটকদেরকে সরানো গেছে, নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে? জি, থানচির গুলো নিরাপদে জেলা সদর আনা হয়েছে, তবে রুমার বগালেগের যে আছে ওখানে একটি সড়ক প্রায় 300 ফিটের মতো ধসে গেছে, যার কারণে যান চলাচল না হওয়ার কারণে রুমার বগালেগের ওপারে কেওয়ারঙ্গা জিজ্ঞাসা পর্যটকরা এখন আটকাও আছে, তবে সেনাবাহিনী এবং ওই সড়ক মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে। বুঝতে পারছি। অনেক ধন্যবাদ জহির রায়হান এবং চিকিৎসা রাখেন। অনেকগুলো কঠিন বাস্তবতা আপনার মাধ্যমে আসলে জানতে পারলাম আমরা। জনাব আক্তার মাহমুদ, একটা বিষয় নিয়ে তো আপনার সঙ্গে প্রায় হয়, সেটা হচ্ছে শহর কেন্দ্রিক পরিকল্পনা। কখনো আগুন লাগলে, কখনো অন্য কোনো জটিলতা হলে আপনার মাধ্যমে আমরা আসলে শহর কেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আমরা কথা বলি, কিন্তু প্রান্তিক অঞ্চলে দুর্ভোগটা তো সবচেয়ে বেশি। আমরা কি আদৌ কোনো পরিকল্পনা করতে পারছি কিনা? জি, জি। রাকিব, আপনার কথাটা আমি বুঝতে পারিনি, শেষের কথাটা। আমাদের মূল আলাপের জায়গাটা কোনো না কোনো জায়গায় এসে শহর কেন্দ্রিক হয়ে যায়। শহরে যত ধরনের পরিকল্পনা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু আজকে দেখুন আমরা কথা বলছি রাঙামাটি নিয়ে, কথা বলছি বান্দরবনের এমন কিছু পর্যটক স্পট নিয়ে যেগুলো আসলে খুবই পরিচিত, কিন্তু এখন সেটা পানিবন্দী। একটা ইউনিয়ন আসলে কিভাবে পানির তলায় চলে যেতে পারে 2026 সালে? ধন্যবাদ আপনাকে আবার। না, দেখেন, এই যে প্লাবিত হয় যে সকল গ্রাম, ইউনিয়ন, প্রান্তিক এলাকাগুলো, জি। এখন আসলে বিশেষ করে চট্টগ্রাম রিজনের
যেই ইউনিকনেসটা সেটা হচ্ছে যে এক হচ্ছে অতি ভারী বর্ষণ হচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে পানি পাহাড় থেকে নেমে আসছে, সেটা চ্যানেলগুলো দিয়ে নদীতে এবং সমুদ্রে চলে যায়। এটা হচ্ছে তার নর্মাল কোর্স অফ অ্যাকশন আর কি। এবং এগুলো যদি নর্মালি এভাবে বের হয়ে যায় তাহলে কোনো অসুবিধা হয় না। সাময়িক হয়তো কোনো কোনো জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়, সেটা খুবই সাময়িক। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়, যখন আপনার নদী এবং সমুদ্রের পানির উচ্চতা বেশি থাকে এবং জোয়ার ভাটার একটা ব্যাপার আছে, যখন জোয়ারের কারণেও পানির উচ্চতা বেশি থাকে, তখন ওই সময়টাতে যদি অধিক পরিমাণে বৃষ্টি হয় এবং সেই পরিমাণ পানি যখন পাহাড় থেকে নেমে আসে, সেই পানিগুলো সমুদ্রে এবং নদীতে যেতে পারে না। যেই কারণে আপনার এই এলাকাগুলো একেবারে পানির তলে ডুবে যায়, যেটা চট্টগ্রাম শহরের ক্ষেত্রে প্রায়শ হয়। আপনার মনে আছে, আপনাকে আমি এর আগেও একবার বলেছিলাম জি যে আমরা রেসপন্স করতে অনেক সময় নেই। 1995 সালে চট্টগ্রাম শহরের জন্য একটি ড্রেনেজ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল, তার একটি প্রস্তাবনাও বাস্তবায়ন করা হয়নি 2017 সাল পর্যন্ত। 2017 সালে এসে যখন আর কোনো উপায় ছিল না, তখন এসে আমরা দেখলাম একটা ড্রেনেজ প্রজেক্টের বাস্তবায়ন শুরু হলো, যেটা এখনো না, চলমান আমরা আছে। চট্টগ্রাম নিয়ে কথা বলতে গেলে তো খালি সিডিএ বনাম সিটি কর্পোরেশন এসে আটকে যায়। একদম একদম ঠিকই বলেছেন, কারণ এখানে দেখেন আরেকটা সংস্থা আছে যে ওয়াসা, জি তার কথা আমরা একবারের জন্য কিন্তু উচ্চারণ করি না। তারা কিন্তু একটা কি স্টেক হোল্ডার ছিল যারা এই কাজগুলো করবে, কিন্তু সেখানে তারা কিন্তু একেবারেই কোনো ধরনের আলোচনার মধ্যে আসে না। জি তো যেটাই হয় হোক না কেন, যে ড্রেনেজ মাস্টার প্ল্যান এখন সিডিএ করুক আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনই করুক, যদি আপনার মানুষকে বাঁচাতে হয়, মানুষের একটা ভালো শহর উপহার দিতে হয়, আপনাকে জলাবদ্ধতার এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। দীর্ঘদিন ধরে এই নির্লিপ্ত এই সকল সংস্থাগুলো পড়ে আছে, মানে কোন রকমের দিন পার করছে। তারা আসলে মানুষের জন্য এবং এই জলাবদ্ধতা দূর করার জন্য যে তড়িৎ গতিতে কিছু করবে, সেটা কিন্তু আমরা দেখতে পাই না। 9 বছর পার হয়ে গেল 17 সাল থেকে এখন পর্যন্ত, এই 9 বছরও কিন্তু মানে চোখে পড়ার মতো উন্নতি হয়নি। কিছু কিছু জায়গায় অবশ্যই উন্নতি হয়েছে, আমি অবশ্যই এটা স্বীকার করব। তবে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, যেটা আমাদের আলোচনায় আসে না। জি আমরা নাগরিক হিসাবে একেবারেই সুনাগরিক না। আমরা প্রত্যেকটা খালের মধ্যে সলিড ওয়েস্ট ফেলি, সেখানে কঠিন বর্জ্য ফেলে 2 মাসের মধ্যে একটা মানে সুন্দর খালকেও আমরা আবার ভর্তি করে ফেলি। ফলে আমাদের জনগণেরও কিন্তু একটা দায়বদ্ধতা আছে, যেটা আমরা একেবারেই পালন করি না। তো সব মিলে আমি বলবো মানে সংস্থাগুলো যেমন ব্যর্থতা আছে, তেমনি আমরা জনগণ হিসাবেও কিন্তু আমরা ব্যর্থতা কিন্তু আছে। যে আক্তার মাহমুদ, এই যে আপনি আসলেই আমাদের রাকিবের সেই প্রশ্নের এই যে সূত্র ধরেই শহর কেন্দ্রিক উন্নয়নের কথা বলছেন। জি আপনি দেখেন বান্দরবানের সবচেয়ে মানে একেবারে একটা নদী, সাঙ্গু নদী যেটা, সেই নদীটা ধীরে ধীরে তার যৌবন হারিয়ে গেল। মানে এখন এইটা যদি মানে সচল থাকতো, তাহলে আজকে যে অবস্থাটা, সেটা থেকে কিছুটা পরিত্রাণ কিন্তু পাওয়া যেত। সেই দিকে আপনারা একটু যদি আপনারা বলতে পারেন যে ঠিক আছে, এই সাঙ্গু নদী যেটার স্রোত একেবারে পাহাড় থেকে নেমে এসেছে সাগরে যাচ্ছে, তাকে যদি আমরা সচল রাখতে পারতাম, সেটাও তো আমাদের কাজের একটা মানে অগ্রগতি আসতো নাকি? আপনার এই প্রশ্নের উত্তর কিছুটা আমি হয়তো দিতে পারবো। সেটা আচ্ছা হলো আচ্ছা সাঙ্গু যে নদী। একজন দেন, হ্যাঁ। সাঙ্গু নদী কিন্তু একা এইভাবে মরে নাই। সাঙ্গু নদীকে মারার জন্য আমরাও যথেষ্ট দায়ী। যেমন এর পুরা ওয়াটারশেড এরিয়ার যত গাছপালা থাকার কথা ছিল, এগুলো তো আমরাই কেটেছি। এখানে আপনি ট্রাকে ট্রাকে আপনার বাসায় সেগুন কাঠের খাট ছাড়া আপনি থাকবেন না। ভালো ভালো গাছ কেটে নিয়ে এসে শহর কেন্দ্রিক আমরা আমাদের বিলাস বস্তু তৈরি করব, আবার কান্না করব যখন এইভাবে ফ্লাডেড হবে পার্বত্য এলাকায় তো ফ্লাড হওয়ার কথা না, কেন হচ্ছে? প্রথম প্রশ্নটা এখানে, জি এখানেই উত্তর নিহিত। আপনি আসল জায়গায় যদি না ধরে নিচে ওখানে হাতড়ান, তাহলে তো হবে না। জি ওখানে ওয়াটারশেড এরিয়াগুলোকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করা এবং সেইখানে গাছগুলোকে কেটে বিরান ভূমিতে রূপান্তরিত করেছে। ওই এলাকাগুলোতে এমনি অনেকটা টাক মাথার মতো, চারিপাশে কিছু চুল আছে, মাঝখানে নাই। মানুষ তো মনে করে যে
পুরাটাই বোধহয় চুল। ঘটনা তা না। ঠিক তেমনি আপনার আমাদের বড় বড় পাহাড়গুলো ওখানে সেইগুলোকে এইভাবে বৃক্ষশূন্য করে এখন আমরা হাহুতাশ করতেছি কেন পানি থাকে না, এইগুলা তাহলে তো তাহলে পানি এই আসলে তো জায়গাটায় ওখান এই থেকে জায়গাটায় পানি। মূল সমস্যাটা আসলে কি দেখেন? আমি যদি মানে সবশেষ আপনার কাছে একটু জানতে চাই, কিছুদিন আগে আমরা একটা প্রতিবেদন দেখেছি, কক্সবাজারের যে আবহাওয়ার খবর আমরা ঢাকার রাডার দেখে দিচ্ছি, তার মানে কক্সবাজারে যেই মেশিনটা আছে সেটা আজকে প্রায় এটা কাজ 3 করছে থেকে না। কাজ করছে না 3 থেকে 4 বছর ধরে। তার মানে আমরা নিজেরাই তো আসলে প্রশাসনিকভাবে বলুন বা রিসার্চের দিক থেকে বলুন, আমরা আসলে অতটা সিরিয়াস না, অতটা আগ্রহী না বলে আপনার মনে হয় কিনা? না, আমার মনে হয় এই রাডার, কক্সবাজারের রাডার, ছোটবেলায় আমি কক্সবাজারে ছিলাম, ওই জি। রাডারে অনেকবার গিয়েছি, ভিতরেও ঢুকেছি, দেখেছি। কিন্তু ওই রাডারের চেয়ে এখন অনেক বেশি ডেটা আপনি অন্যান্য সূত্র থেকে পাবেন আচ্ছা। যদি আপনি রিসার্চ করেন, আপনার লাগে আরো উন্নত মানের। এবং আর কিছু না হোক, আপনি বিবিসির যে ওয়েদার রিপোর্ট দেখায় সেখানে যে স্যাটেলাইট ইমেজ, লাইভ স্যাটেলাইট ইমেজটা দেখায়, ওটা যে কেউ যারা ভালো বুঝে এটা, তারা দেখলে বুঝে যে আসতেছে অনেক পানি, এই কয়েকদিনের মধ্যে আসবে। যেমন আমি ওই দিন যখন ফার্স্ট দেখি, তখন আমি মেঘের যে পরিমাণ দেখেছি, আমি বুঝেছি যে একটা বেশ বড় ধরনের বেশ কয়েকদিনের আপনার বৃষ্টির মধ্যে আমি পড়তে যাচ্ছি। তো এই যে এই জিনিসগুলা আপনার, এই ডেটা সেট কিন্তু এনাদের কাছেও আছে, আমাদের মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এবং তাদের এখন তো আপনার ডিজিটাল আমরা প্রত্যেকটা পিক্সেল অনুযায়ী, মানে 30 মিটার, একদম যদি ফ্রি ডাটা ইউজ করি আমি, 30 মিটার বাই মানে এত 30 মিটার ডেটা সেট থাকবে, এত রেজুলেশনে পূর্বাভাস আমি সম্বন্ধে আমার করতে পারি। আইডিয়া থাকবে, আর পূর্ব প্রস্তুতি থাকবে না? না, এইটাই হলো মুশকিল, হলো জেনারেটেড ডাটার ইন্টারপ্রিটেশন যারা করে জি। তাদের সাথে যারা এটার ম্যানেজমেন্ট করে, সেইখানে একটা গ্যাপ আছে আমার মতে। আমি আমি ওই মানে এই অংশে ওই আলাপটা শেষ করব। গ্যাপটা যদি আপনার কোনোভাবে পূরণ করা যায়, তাইলে একদম স্পটেড ওয়েতে বলে দেয়া যাবে যে আপনি কিন্তু ওই উপজেলা নির্বাহী অফিসারকে আপনি বলে দিতে পারবেন। তো গভর্নমেন্টের একটা উদ্যোগ আমার খুব ভালো লেগেছে, জি। যে ওনারা এই পার্বত্য অঞ্চলের জন্য আমাদের বাংলাদেশ আর্মিকে ডিপ্লয় করেছে। হ্যাঁ, They knew মানে এখানে actually অনেক খুবই না। ইতিবাচক বিষয় আছে যেগুলো আশাবাদ তৈরি করছে, কিন্তু কিছু প্রশ্ন রয়ে গেছে, সেগুলো সবশেষ জনাব আখতার মাহমুদ আপনার কাছে করে আমি এই অংশের আলাপটা শেষ করতে চাই। মূলত দেখা যাচ্ছে আমরা দুর্যোগকালীন সময়ে নানা রকমের ব্যবস্থাপনা নেই, দুর্যোগের পূর্বে এসে করণীয় কি তেমনটা আমরা দেখি না। আর দেখলেও আমি হয়তো মনে করতে পারি না আপনি বা ডক্টর মোহাম্মদ আলামিনের মতন বিশেষজ্ঞ যারা আছেন তাদেরকে সেখানে অনবোর্ড করতে। তার মানে যোগ্য মানুষ যোগ্য জায়গায় থাকছে কিনা, এটা নিয়েও একটা ঘাটতি আছে কিনা? এই ধরনের ঘাটতি তো থাকেই। তবে আমার কাছে মনে হয় দুটা শব্দ, দুর্যোগ এবং ইমার্জেন্সি প্ল্যান, জি। তো এই দুটা তো একেবারেই পাশাপাশিই থাকে সব সময়। যে কোনো দুর্যোগ, চট্টগ্রামের দুর্যোগগুলো কি কি এটা তো আমরা সবাই জানি, এখন হাওরের দুর্যোগ আমরা আলাদাভাবে জানি। তার মানে কনটেক্সট টু কনটেক্সট আলাদা আলাদা দুর্যোগ আছে, এবং আলাদা দুর্যোগের জন্য আলাদা ধরনের ইমার্জেন্সি প্ল্যান থাকে। আর সেই সাথে সাথে প্রত্যেকটা জায়গায় কিছু কন্টিজেন্সি প্ল্যানও থাকে। আমাদের যে দুর্যোগ মন্ত্রণালয়ের তৈরি যে সকল দুর্যোগ কমিটিগুলো আছে, জি। সেখানে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং স্টেক হোল্ডারদের কার কি করণীয় এগুলো সন্নিবেশিত করা আছে। সুতরাং এগুলো নতুন কিছু না, কিন্তু কথা হচ্ছে টাইম মতো যখন যে সময়টাতে ক্লিক করার কথা, যে সময়টা থেকে রেসপন্স করার কথা ইমার্জেন্সিতে, সেই রেসপন্সটা করছে কিনা, এবং বছর ব্যাপী সেই রেসপন্সের সময়ের জন্য সে রেডি থাকে কিনা। এই জায়গাটায় আমার মনে হয় এরা রেডি থাকে না। এরা করণীয় যেটা থাকে বইয়ের মধ্যে লেখা থাকে, কিন্তু যেই সময়টা থেকে তাকে রেসপন্স করতে হবে সেই সময় মানে তারা রেসপন্স করার সময় ততক্ষণ আর পায় না। খুব স্পষ্ট করে গলতগুলো বলে দিলেন। একদম। তারপরেও আমরা আশাবাদ ধরে রাখতে চাই, কারণ সময়ে মানুষকে পরিণত করে। যে অভিজ্ঞতা হলো সেই অভিজ্ঞতা নিশ্চয়ই সামনে কাজে আসবে, এবং আপনাদের পরামর্শগুলো হয়তো সরকারের নজরে থাকবে। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আমাদের সঙ্গে ছিলেন BIP বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি আখতার মাহমুদ, এবং ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বনবিদ্যা এবং পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ডক্টর মোহাম্মদ আলামিন।